আমি ফিরবই, পারলে ঠেকাও। শুভেন্দু অধিকারীর হুঙ্কার। এই কথাগুলো সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? কে বলছে, কেন বলছে? আমি ফিরবই, পারলে ঠেকাও, এই কথাটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে। শুভেন্দু অধিকারীর কঠিন হুঙ্কার। কি সেই হুঙ্কার? শপথ নেয়ার পরেই তার প্রথম টার্গেট হলো শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করা, এবং এটা নরেন্দ্র মোদীর একটি প্ল্যান। পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, বিজেপির উত্থান, মমতার চোখের পানি, শুভেন্দুর মুখের হাসি, এগুলোর কি কারণ? একটু যদি খোঁজাখুঁজি করেন তাহলে দেখতে পাবেন সবকিছুর কারণ বাংলাদেশ। কারণ ভারত শুধুমাত্র বাংলাদেশে একটি রাজনৈতিক দলের উপরে আস্থা খুঁজে পায়, যারা বাংলাদেশের ক্ষমতায় থাকলে ভারতের বর্ডার অঞ্চলগুলো নিরাপদ থাকে, মানে বর্ডার থেকে কোনো ধরনের কোনো সন্ত্রাসী গোষ্ঠী ভারতের ভিতরে প্রবেশ করতে পারে না, এবং বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারে। যেটা 24-এর 5ই আগস্টের পরে ভারত তো দেখেছেই বা জানে, বাংলাদেশে যারা আমরা আছি তারাও বিষয়টি বুঝতে পেরেছি। হাসনাত আব্দুল্লাহর মতন টোকাই তিনিও বলেছেন 7 সিস্টার্স আলাদা করে দেব, দিল্লি না ঢাকা, কত কিছু আমরা দেখলাম, শুনলাম। এই সব কিছুর জন্যই নরেন্দ্র মোদীর নূতন বন্দোবস্ত। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করবে, এবং তার জন্য এখন যা যা করার দরকার সবকিছু ভারত করবে। এবং শেখ হাসিনা দেখুন, তার যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আন্তর্জাতিক মহল থেকে যারা পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে, যেই সকল দেশের কথায় সমস্ত পৃথিবীর রাজনীতি থমকে যায়, সেই সকল দেশ থেকে তাকে সমর্থন করছে। তার পররাষ্ট্রনীতি দেখুন। এবং নরেন্দ্র মোদীর এই যে নূতন প্ল্যানকে ঘিরে বর্তমান সরকার খলিলুর রহমানকে যে ভারত সফরে পাঠালেন, তারপরেই দেখলাম শিরীন শারমিন চৌধুরীর জামিন হলো। আওয়ামী লীগের নেতা খাতা যারাই এখন জেলবন্দি আছেন তারা একের পর এক জামিনে মুক্তি পেলেন। এবং চিন্ময় প্রভুর মতন মানুষ, যাকে কেন্দ্র করে এত আলোচনা সমালোচনা, ভারতে এত বিক্ষোভ, আন্দোলন, অবরোধ, বর্ডার পর্যন্ত ভারতীয় জনগণ ঘিরে ফেলেছে, চিন্ময় প্রভুর মুক্তি চাই, সেই চিন্ময় প্রভুর মুক্তি হয়ে গেল। অপরদিকে ভারত বাংলাদেশের যে তিস্তা পানি চুক্তি, যেটা রাক্ষসী মমতা এতদিন যাবৎ গ্রাস করে রেখেছিল, শুভেন্দু অধিকারী নির্বাচিত হয়েই বাংলাদেশকে প্রতিশ্রুতি দিলেন যে ভারত এবার বাংলাদেশের সাথে তিস্তা পানি চুক্তি করবে, এবং গঙ্গা পানি চুক্তি যেটা মেয়াদ শেষ হয়ে গেছিল, সেই গঙ্গা পানি চুক্তি তারা নূতন করে করবে। এই সবকিছু কিসের ইঙ্গিত? এই সবকিছু আওয়ামী লীগ ফিরে আসার ইঙ্গিত। এজন্য শেখ হাসিনা বলছে আমি ফিরবই, পারলে ঠেকাও। বিষয়টি একটু ভালোভাবে লক্ষ্য করুন। এই যে বাংলাদেশে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হলেন, কি করে হলেন? একটা মানুষ বিভিন্ন মামলা মকদ্দমায় জড়িত হয়ে বাংলাদেশ থেকে নির্বাসিত ছিলেন, হঠাৎ করে ভিআইপি প্রোটোকলে বাংলাদেশে ফিরে আসলেন, নির্বাচন হলো, তিনি প্রধানমন্ত্রী হলেন। আপনি সবকিছু মোটেও না। যদি জিওপলিটিক্স ভালোভাবে বুঝেন, যদি অভিনিউজ ইউটিউব চ্যানেল ফলো করেন, তাহলে আপনার এতটুকু জ্ঞান অবশ্যই হয়ে যাবে যে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হলেন। আমেরিকা কি চেয়েছিল? আমেরিকা চেয়েছিল জামাতকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানিয়ে বে অফ বেঙ্গলের উপরে তাদের নজরদারিত্ব বৃদ্ধি করাবে এবং চীন এবং ভারতকে টক্কর দেবে। তো এই বিষয়গুলো যখন আমেরিকা প্ল্যান মোতাবেক সাজাচ্ছিলেন, মানে এই যে ইউনূস সরকার, সেই সরকারটা তো মূলত আমেরিকার সরকারই ছিল। এখানে ভারত বিদ্বেষিতার সর্বোচ্চ লেভেল আমরা দেখেছি। নরেন্দ্র মোদীর গালে জুতা পেটা, তার ফটোতে আগুন জ্বালিয়ে বিভিন্ন
মিছিল, দিল্লি না ঢাকা, ভারতের 7 সিস্টার থেকে ভারতকে আলাদা করে দেব, এই সকল হুমকি তো আমাদের বাংলাদেশের জনগণরাই দিয়েছিল। না সরি, বাংলাদেশের জনগণ না, তারা পাকিস্তানের প্রেতাত্মা, তারা এক ধরনের ছোট রাজাকার, চাও রাজাকার। যাই হোক, তো এই সকল বিষয়গুলো ভারত এতদিন শান্ত মাথায় প্ল্যান করছিলেন। প্রথমে মমতাকে আউট করো, শুভেন্দুকে ইন করো, তারপরে বাংলাদেশ নিয়ে খেলবো। এখন শুভেন্দু ইন হয়ে গেছে, বাংলাদেশ নিয়ে খেলা শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও ভারতের সাথে এখন নতুন করে চুক্তি করার জন্য ডক্টর খলিলকে পাঠিয়েছিলেন। এসেই বাংলাদেশে এই ধরনের হুলস্থুল জামিনের খেলা আমরা দেখতে পেলাম। তো শেখ হাসিনা কিভাবে ফিরে আসবে, ভারতের কি কি প্ল্যান, শুভেন্দুর হুঙ্কার মানে কি, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েই তার প্রথম টার্গেট হলো বাংলাদেশে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করা, শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করা। এবং শেখ হাসিনা তিনি এই মুহূর্তে বলছেন, আমি ফিরবই, পারলে ঠেকাও। এগুলো নিয়ে ভারতের অনেক বড় প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলোকে এখন এক্সিকিউট করবে তারা। দাবার গুটি অলরেডি সাজিয়ে নিয়েছে। বর্তমান সময় দেখবেন যে বাংলাদেশে আর ভারত বিদ্বেষিতা হচ্ছে না। শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পরেই এই যে বাংলাদেশের মৌলবাদী এক ধরনের রাজাকার আছে, তারা এতদিন যাবত যে ভারত বিদ্বেষিতা করছিলেন, তারাই বলছেন, দাদা নমস্কার, ভালো আছেন তো, একটু আমাদের দিকে খেয়াল রাখবেন। তো এই সকল কথাবার্তাগুলোর কি কারণ যদি একটু লক্ষ্য করেন, ডক্টর ইউনূসের শেষ জামানায়, মানে তার ক্ষমতার চূড়ান্ত শেষ পর্যায়ে আমেরিকার সাথে যে গোলামির চুক্তি করে গেছেন, সেই চুক্তিতে স্পষ্ট করে উল্লেখ করা আছে যেই সকল দেশের উপরে আমেরিকা স্যাংশন জারি করবে, সেই সকল দেশের সাথে বাংলাদেশ কোনো রকমের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি কোনো কিছু করতে পারবে না। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধকে কেন্দ্র করে হরমুজ প্রণালী এখনো বন্ধ আছে। অপরদিকে বাংলাদেশে হয়তো আগামী 2-2.5 মাস চলার মতন তেল আছে। এখন তেল রাশিয়ার কাছ থেকে বাংলাদেশ কিনতে পারবে না, কারণ আমেরিকার স্যাংশন আছে রাশিয়ার উপরে, আবার চীনের উপরেও আমেরিকার স্যাংশন আছে। বাংলাদেশ কোথা থেকে তেল কিনবে? তাহলে পাকিস্তানের কাছে যাও। এই 2 বছর যাবত পাকিস্তান তোমাদের সর্বোচ্চ বন্ধু ছিল না, হবে না, কারণ পাকিস্তান নিজেরাই তো না খেয়ে মরে, তারা নিজেরাই তো দেউলিয়া। তো এখন বাধ্য হয়ে তোমাকে ভারতের কাছে হাত পাততে হবে। তো ভারতের কাছে হাত পাতলে খালি হাতে কি করে হাত পাতবা? তো অবশ্যই ভারত তোমাকে কিছু দিবে, সেইটা নিয়ে তারপর ভারতের কাছ থেকে তেল নাও। সেই যে দিবে সেটা কি? সেটাই আওয়ামী লীগ, সেটাই শেখ হাসিনা। তো ভারতের সাথে এখন বর্তমান সময় বাংলাদেশের যে নতুন চুক্তিগুলো হবে, সবকিছু হবে আওয়ামী লীগের বিনিময়, শেখ হাসিনার বিনিময়। এছাড়া বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে। বাংলাদেশের থেকেও যে উন্নয়নশীল কান্ট্রিগুলো আছে, তারাই অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ছে। সেখানে বাংলাদেশের টিকে থাকার কোনো ওয়ে নাই, নো অপশন, নো সেকেন্ড অপশন। এছাড়া আমাদের একমাত্র প্রতিবেশী ভারত, ভারতের সাথে টেক্কা দিয়া আমরা 1 ন্যানো সেকেন্ড টিকে থাকতে পারবো না। এটা বাংলাদেশের মৌলবাদী মুসলমানরা হয়তো এতক্ষণে বুঝে গেছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে বাংলাদেশে যেই ধরনের সংখ্যালঘু নির্যাতন হয়েছে, বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত এরকমটা হয়নি। সংখ্যালঘুদের বাড়িঘর লুটতরাজ করে তাদেরকে বসত বাড়ি ছাড়া করে ফেলেছে। সংখ্যালঘু মহিলাদের উপরে অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ, এগুলো আমরা
প্রতিদিন অহরহ দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন অনলাইন ভার্সনে, এখন পর্যন্ত আপনি খোঁজ করলে পাবেন। তো এই সব কিছু যদি ভারত এবার রিটার্ন করে, দেখুন যত সংখ্যক মুসলমান পশ্চিমবঙ্গে আছে বাংলাদেশের থেকে অনেক বেশি, সেই সকল মুসলিম পরিবারের উপরে যদি এবার এই কট্টরপন্থী শুভেন্দু অধিকারী তিনি অত্যাচার শুরু করেন, কি করবেন? আমাদের দেশে যেরকমের হিন্দুরা সংখ্যালঘু, ওইখানেও তো তারা সংখ্যালঘু। তো হিংসা প্রতিহিংসা এই ধরনের রাজনীতি থেকে এবার আমাদের বেরিয়ে আসতে হবে। এটাই বেরিয়ে আসার সময়। মৌলবাদী রাজাকারদের ধিক্কার জানিয়ে প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিয়ে বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক রেখে, প্রতিবেশী সবার সাথে ভালো সম্পর্ক রেখে তারপরেই আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো। এছাড়া আমাদের সেকেন্ড কোনো অপশন নাই। তো ভারত বর্তমান সময় যেই সকল প্ল্যানগুলোকে এক্সিকিউটিভ করবে তার ভিতরে অন্যতম আওয়ামী লীগ। দেখুন 24-এর 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। ডক্টর ইউনূস একটি অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন। তারেক রহমান ক্ষমতায় এসে হয়তো বিভিন্ন রাজাকার আলবদর জামাত তাদের কথায় একমত হয়ে বা এটা না করেও তিনি পারছেন না, তার দলেও বিভিন্ন নেতাকর্মীরা আছে, তাকে ফোর্স করবে, অনেক কিছু বুঝাবে, তারপরেও সবাইকে একটু দেখানোর জন্য সংসদে বিল আকারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন। কিন্তু তারেক রহমান নিজেও জানেন ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন ছাড়া তিনি বাংলাদেশের সরকারের ক্ষমতায় বেশি দিন টিকতে পারবেন না। কারণ অর্থনৈতিকভাবে ভঙ্গুর আমাদের এই দেশ। যতটুকু সচ্ছল ছিল ডক্টর ইউনূস সবটুকু ধ্বংস করে দিয়ে গেছে। তো এই ভাঙাচোরা একটি দেশকে যদি তার সোজা মেরুদণ্ডে দাঁড় করাতে হয়, তাহলে এই দেশের সরকারকে অবশ্যই অবশ্যই আমাদের প্রতিবেশী যে দেশ ভারত, তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে হবে। যদি ভারতের কাছে সাহায্য সহযোগিতা নিতে যায়, তাহলে ভারতের প্রধান শর্ত থাকবে আওয়ামী লীগের রাজনীতি করার ব্যবস্থা করে দিতে হবে, শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরাতে হবে। অবাক হতে পারেন, অবাক হওয়ার কিচ্ছু নেই। একটু লক্ষ্য করুন, এই যে ডক্টর ইউনূস সুদখোর, তার নামে গন্ডায় গন্ডায় মামলা ছিল, তিনি হঠাৎ করে বাংলাদেশে ফিরে আসলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হয়ে। আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী, তার নামেও তো মামলা ছিল, তিনি এক প্রকার প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরে আসছেন। কারণ এয়ারপোর্ট থেকে তাকে যে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়েছিল সেটা অবশ্যই একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল ছিল। বিষয়গুলো আপনারা তখন লক্ষ্য না করলেও আমার কথা শুনে একটু অনুধাবন করুন, তাহলেই 2 2 4 অঙ্ক মিলে যাবে। তো সবকিছু যখন এখন ভারতের দ্বারস্থ হতে চলেছে, তখন শেখ হাসিনা একথা বলতেই পারে যে আমি ফিরবই, পারলে ঠেকাও। ঠেকানোর সামর্থ্য আছে কি? নাই। কারণ যার মাথার উপরে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, সৌদি আরব, কাতার, এই সকল উন্নত এবং ক্ষমতাশালী দেশগুলোর হাত আছে, তাকে কে আটকে রাখবে? আমার কথাগুলো এতক্ষণে বুঝতে পেরেছেন তো? এছাড়া আমাদের একমাত্র প্রতিবেশী ভারত, বাংলাদেশের সাথে সর্বোচ্চ শত্রুতা করে ভারত এতদিন যাবত শেখ হাসিনাকে আগলে রেখেছে। তো দর্শক, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। এরপরে যা কিছু হোক সবকিছু নিয়ে প্রতিদিন নিয়মিত আমি থাকবো আপনাদের মাঝে। আজকের এই পর্যন্তই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।